হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে একটি ক্লাস নিচ্ছি। সেটি হলো কোষ সম্পর্কে আমাদের জানতে হবে, যে এখান থেকে প্রচুর প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য থাকছে এবং সেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্লাসেই রয়েছে। তার সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কোষ থেকে প্রচুর প্রশ্ন থাকে। তাই কোষ সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট তোমাদের সামনে নিয়ে এসেছি। কনসেপ্টটি তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের মাথায় সহজেই ঢুকে যাবে। ঠিক আছে, তো আজকে লাইফ সায়েন্স ক্লাসের মধ্যে কোষ নিয়ে আমি কথা বলছি। প্রথমেই আমি একটি এখানে ডায়াগ্রাম বানিয়ে রেখেছি। এই ডায়াগ্রামটি দেখে দেখে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং তার সাথে আমরা এখানে দেখছি কতগুলো পয়েন্ট রয়েছে। কি পয়েন্ট রয়েছে? কোষ রয়েছে, তার আবিষ্কার কবে হয়েছে সেটা রয়েছে, প্রকার রয়েছে, কোষ পর্দা রয়েছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, প্লাস্টিড, বিভিন্ন পার্টগুলো রয়েছে। এক এক করে আমরা সেই পার্টগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো কোষ সম্পর্কে কি জানি আমরা? কোষ কি? কোষ হচ্ছে, ইংলিশে তাকে সেল বলা হয়, ইংরেজিতে তাকে সেল বলা হয়, সেল বা কোষ। ঠিক আছে, কী বলা হয়? সেল বা কোষ বলা হয় তাকে। তো কোষ কী জিনিস? আমরা জানি একটি ঘর বানাতে ইটের প্রয়োজন হয়। ইটের উপর ইট গাঁথনি করে বা গেঁথে কী করা হয়? যেমন ঘরের স্ট্রাকচার তৈরি করা হয়, ঠিক একইভাবে মানবদেহের যে বডিটা, সেই বডিটা একাধিক কোষের সমন্বয়ে গড়ে উঠেছে। আমাদের যে বডিটা, আমাদের না, শুধু জীবজন্তু সব কিছুরই একাধিক কোষ একত্রিত হয়ে একটি বডি তৈরি করেছে। ঠিক আছে, তো সেই কোষ সম্বন্ধে আজকে আমরা পড়ব। প্রথমে কোষ আমরা দেখলাম, এবার কোষ তাহলে আমরা কি আইডেন্টিফাই করব? কোষের ডেফিনিশনটা আমরা কীভাবে দিতে পারি? আবরণ বেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আবরণ বেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আবরণ বেষ্টিত নিউক্লিয়াসযুক্ত প্রোটোপ্লাজম কি বলছে? আবরণ বেষ্টিত নিউক্লিয়াসযুক্ত প্রোটোপ্লাজম, যা জীবদেহের গঠনগত ও জৈবনিক কার্যকরী একক তাকে কোষ বলে। তাহলে আমরা কোষ কি শিখলাম? যে আবরণ বেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আবরণ, তার মধ্যে থাকবে নিউক্লিয়াস থাকবে, প্রোটোপ্লাজম থাকবে এবং জীবদেহের গঠনগত ও জৈবনিক কার্যকরী যে একক রয়েছে, সেই এককগুলোকে একত্রে আমরা কোষ বলে থাকি। তাহলে অনেকগুলো জিনিস আমাদের শরীরের মধ্যে বা বডিতে, মানবদেহের বডিতে বা জীবজন্তুর বডিতে রয়েছে, এগুলোকে বলা হচ্ছে কোষ। যেগুলো দিয়ে সারা বডির স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এগুলোকে বলা হচ্ছে কোষ। ঠিক আছে, তো এই কোষ তো আমরা জানলাম, কোষটা কী জিনিস সেটা আমরা জানি, কিন্তু কোষ নিয়ে কথা সর্বপ্রথম কে বলেছে? কে কোষকে নিয়ে এসেছে? কে প্রথম কোষ
সম্বন্ধে নামটা কে নিয়ে এসেছে বা কোষ কেমন করে আমরা কোষ জানতে পারলাম যে কোষ নামে কোনো একটা কিছু আছে মানবদেহের মধ্যে, সেটি নিয়ে কথা বলবো। প্রথম আমরা দেখব একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, ইংরেজ বিজ্ঞানী ছিলেন, সেই বিজ্ঞানীকে রবার্ট হুক। রবার্ট হুক সর্বপ্রথম সময়টা ছিল 1665। কে ছিল? ইংরেজ বিজ্ঞানী কে রবার্ট হুক। রবার্ট হুক কে ছিল? রবার্ট হুক কী করেছিল 1665-এ কী করেছিল ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক? কী করেছ? মৃত কোষ নিয়ে প্রথম কী করেছিল তিনি কী করেছিলেন? তিনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। মৃত কোষ আবিষ্কার করেছিলেন। মৃত কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কে করেছিলেন? রবার্ট হুক। তো এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, ইংরেজ বিজ্ঞানী ছিলেন 1665, আর কে ছিলেন? রবার্ট হুক ছিলেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। এই তিনটি পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং তার থেকেও 9 বছর পরে সম্ভবত 1674-এ আরেক বিজ্ঞানী এসেছেন। কি? কোন দেশের? সুইডিশ বিজ্ঞানী। কে? সুইডেনের বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, সুইডেনের বিজ্ঞানী ছিলেন। সুইডেনের বিজ্ঞানী কি নাম ছিল তার? সুইডেনের বিজ্ঞানী লিওয়েন হুক নাম ছিল তার। লিওয়েন হুক। ঠিক আছে, কে ছিলেন? লিওয়েন হুক। লিওয়েন হুক কী করেছিলেন? সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। তিনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সজীব কোষের সন্ধান করেছিলেন। সজীব কোষ আবিষ্কার করেন। সজীব কোষ আবিষ্কার করেন। কে করেন? লিওয়েন হুক। ঠিক আছে, তো আমরা দেখলাম রবার্ট হুক প্রথম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তারও 9 বছর পরে 1674 সালে সুইডেনের একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লিওয়েন হুক, তিনি সজীব কোষ আবিষ্কার করেছিলেন। তিনি কী করেছিলেন? সজীব কোষ আবিষ্কার করেছিলেন। কে? সুইডেনের বিজ্ঞানী লিওয়েন হুক। কি নাম তার? লিওয়েন হুক। ঠিক আছে, দুটো জিনিস আমাদের টাইমটা কত? 1674। এই সময়ে তিনি এই জিনিসগুলো আবিষ্কার করেছিলেন। আশা করি দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল। কোষ কী জিনিস, কোষকে আবিষ্কার করেছে সেটা আমরা শিখেছি। এবার আমরা দেখব কোষকে আমরা ভাগ করতে পারি কয় ভাগে। কোষের প্রকারভেদ, এই পয়েন্টটা হয়ে গেল। এবার আমরা কোষের প্রকারভেদ দেব। কোষকে প্রধানত 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস কোষ। ঠিক আছে, তো কোষের প্রকারভেদটা আমরা কি লিখব? প্রকারভেদটা হচ্ছে 1 নাম্বার কি নেব? প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ। আর 2 নম্বর হলো কি হচ্ছে? একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। দুটা কোষ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, এই প্রোক্যারিওটিক কোষের আরেকটি নাম রয়েছে আদি কোষ, আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। আর ইউক্যারিওটিক কোষের আরেকটি নাম হচ্ছে আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ। আদর্শ
নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ। তো এই হলো মোট 2 প্রকারের কোষ। তাহলে আমরা দেখলাম প্রথম কোষ শিখলাম, তারপর কোষকে আবিষ্কার করেছে তাদের নামগুলো শিখলাম। এবার কোষ যে কত রকমের হতে পারে, মোট 2 রকমের কোষে আমরা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস কোষ, একটি হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ। ঠিক আছে, সো নিউক্লিয়াস এই 2 ধরনের কোষ এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এবার দুটোরই আমরা সংজ্ঞা যদি দিতে চাই, যে প্রোক্যারিওটিক কোষ খুবই দুর্বল ধরনের কোষ। প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ খুবই দুর্বল, যে কোষের নিউক্লিয়াস কখনো সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত নয়। এই ধরনের যে কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় এবং কোষ অঙ্গাণুও থাকবে না, কোষ অঙ্গাণু থাকে না। ঠিক আছে, কোষ অঙ্গাণু থাকে না, সেই ধরনের কোষকে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস কোষ বলা হয়। তাই দুটো জিনিস থাকবে না, নিউক্লিয়াস থাকবে না, থাকলেও সেটা সুগঠিত নয়। ঠিক আছে, সুগঠিত নয়, আর কোষ অঙ্গাণু সেখানে থাকে না, তাকে আমরা প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলতে পারি। উদাহরণ হিসেবে যেমন ব্যাকটেরিয়া, উদাহরণ কি দেব আমরা, উদাহরণ যেমন ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। ব্যাকটেরিয়া, ভাইরাস আর কি রয়েছে, সবুজ শৈবাল। ঠিক আছে, তো আমরা দেখলাম কয়েকটা জিনিস দেখলাম। কোষ 2 প্রকারের হচ্ছে, তার মধ্যে প্রোক্যারিওটিক কোষ হচ্ছে সেই কোষ যেটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত হবে না, মানে নিউক্লিয়াস থাকলেও থাকতে পারে কিন্তু সেটা খুবই দুর্বল বা না থাকার মতোই, আর সেখানে কোষ অঙ্গাণু থাকে না, আর তাকে বলা হয়ে থাকে প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। এবং এই কোষ দেখতে হলে আমাদেরকে ব্যাকটেরিয়াতে দেখতে হবে, আর ভাইরাসে দেখতে হবে, অথবা সবুজ শৈবালে আমাদের দেখতে হবে, অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা হলো প্রোক্যারিওটিক কোষ। তো ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস কোষ আমরা কাকে বলবো? আদর্শ নিউক্লিয়াস কোষ এইটাকেই বলবো, শুধু 9টা যদি সরিয়ে দিলেই যে নিউক্লিয়াস সুগঠিত এবং আদর্শ থাকবে, কোষ অঙ্গাণু থাকবে, প্রচুর কোষ অঙ্গাণু সেই নিউক্লিয়াসের মধ্যে থাকবে, তাকেই আমরা বলবো আদর্শ নিউক্লিয়াস কোষ। ঠিক আছে, যে কোষে নিউক্লিয়াসটি সুগঠিত এবং কোষে পর্দা বেষ্টিত সমস্ত প্রকার কোষীয় অঙ্গাণুগুলো, সেখানে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, সেই ধরনের কোষকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক কোষ বলবো বা আদর্শ নিউক্লিয়াস কোষ বলবো, যেটা মানুষের মধ্যে থাকে, যেটা নিউক্লিয়াস খুব স্ট্রং হয়, যার জন্য জীবজন্তুগুলো কি খুব স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে, সকল প্রকার এটার উদাহরণ যদি দেই, সব উন্নত প্রাণী ও জীবজন্তু, এগুলো হচ্ছে সব আদর্শ নিউক্লিয়াসযুক্ত এবং ইউক্যারিওটিক বা আদর্শ কোষ রয়েছে এদের মধ্যে। ঠিক আছে, তাহলে কোষের আবিষ্কার জানলাম, কোষ কয় প্রকার এটা জানলাম, 2 রকম কোষের মধ্যে কি পার্থক্য এটা জানলাম। এবার আমরা ধীরে ধীরে আরও ভেতরে ঢুকবো। এবার আমরা শিখবো, কোষ তো হয়ে গেল, এবার কোষ মোটামুটি কোষ আমাদের একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার কোষের মধ্যে শুধু কোষই নয়, কোষের সঙ্গে আর অনেক কিছু যুক্ত রয়েছে, সেগুলো কি, সেগুলো আমি এক এক করে তোমাদের সামনে আনার চেষ্টা করছি। ঠিক আছে,
আছে, এবার তাহলে আমরা কোষ প্রাচীর নিয়ে কথা বলবো। কোষ প্রাচীরটা কী জিনিস, কোষ প্রাচীর নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কী জিনিস? কোষ প্রাচীর আমরা যদি ডায়াগ্রামে দেখি কোন অংশটাকে আমরা কোষ প্রাচীর বলবো। ঠিক আছে, কোষ প্রাচীর হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা কোষ প্রাচীর বলবো। কোনটা? এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর। এই অংশটা হলো কোষ প্রাচীর। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি এই প্রাচীরটা কি করছে, পুরো কোষটাকে আবরণ দিয়ে ঢেকে রেখেছে। তাহলে এখান থেকে আমরা তার সংজ্ঞাটা খুঁজে পেয়ে যাব। কোষ প্রাচীর আমরা কাকে বলবো? যে কোষ পর্দার বাইরে যে কোষটা রয়েছে, কোষ পর্দা এটা, তার বাইরে, কোষ পর্দার বাইরে অবশ্যই এটা কোষ হলে কোষের পর্দা এটা, তারও বাইরে মজবুতভাবে কি দেখলাম? স্থিতিস্থাপক জড় আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বলে। তাকে কোষ প্রাচীর বলে। একদম সহজ। কি দেখলাম আমরা? এটা যদি পুরোটা কোষ হয়, কোষের এটা কি হচ্ছে? এটা কোষ পর্দা, এবং কোষ পর্দা সহ পুরো কোষটাকে একদম মজবুতভাবে, দৃঢ়ভাবে, একদম স্থিতিস্থাপক জড় আবরণ হিসেবে তাকে রক্ষা করছে যে জিনিসটা, যে প্রাচীরটা, তাকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে, মানে কোষকে প্রাচীর দিয়ে ঢেকে রেখেছে, তাই নাম হয়ে গেছে কোষ প্রাচীর। অর্থাৎ দেওয়াল, এটা কোষকে ঢেকে রাখার দেওয়াল এটা, তাই একে কোষ প্রাচীর বলছে। আশা করি কোনোদিনও ভুলবে না এটা। দৃঢ়ভাবে, মজবুতভাবে, স্থিতিস্থাপক জড় আবরণ দিয়ে যে কোষ পর্দাকে এবং কোষকে ঢেকে রাখা হয় যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটাকে কোষ প্রাচীর বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কোষ প্রাচীরটা কী জিনিস বুঝতে পারলাম। এবার আমরা শিখব। ঠিক আছে, এবার প্রাণী কোষে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের আরও দুটো বৈশিষ্ট্য হচ্ছে, এই কোষ প্রাচীর কি, এই কোষ প্রাচীরে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। যতগুলো প্রাণী কোষ রয়েছে, কোষ প্রাচীরের দুইটা বৈশিষ্ট্য হলো, এক নম্বর হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না। কার মধ্যে থাকে না? প্রাণী কোষ। যতগুলো প্রাণী কোষ তার মধ্যে কোষ প্রাচীর থাকে না। আর দুই নম্বর বৈশিষ্ট্য যে সেলুলোজ নামে এক ধরনের শর্করা জাতীয় পদার্থ দ্বারা কোষ প্রাচীর তৈরি হয়। সেলুলোজ নামক এক ধরনের শর্করা, সেলুলোজ নামক এক ধরনের শর্করা জাতীয় পদার্থ, এক ধরনের শর্করা জাতীয় পদার্থ, এক ধরনের শর্করা জাতীয় কি পদার্থ, শর্করা জাতীয় পদার্থ দিয়ে এই কোষ প্রাচীরটা তৈরি হয়। অর্থাৎ কোষ প্রাচীর বা শর্করা জাতীয় পদার্থ, সেলুলোজ নামক শর্করা জাতীয় পদার্থ একই জিনিস। শর্করা জাতীয় পদার্থ দিয়ে সেলুলোজ নামক এক ধরনের শর্করা জাতীয় পদার্থ দিয়ে এই কোষ প্রাচীরটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা তৈরি হয়েছে। আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর সম্বন্ধে এই তিনটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখলে আর কোনো সমস্যা হবে না। প্রথম কি দেখলাম? যে কোষ পর্দার বাইরে মজবুতভাবে স্থিতিস্থাপক যে জড় আবরণটা রয়েছে, সেই আবরণটাকে আমরা বলছি কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীর প্রাণী কোষ বাদ দিয়ে অন্য সবার মধ্যেই থাকে।
শুধুমাত্র প্রাণীদের যে কোষ রয়েছে সেই প্রাণীদের কোষের মধ্যে কোষগুলোর মধ্যে কোষ প্রাচীর থাকে না। আর কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে সেলুলোজ নামক এক ধরনের শর্করা জাতীয় পদার্থ দিয়ে। ঠিক আছে, আশা করি এইটুকু নিয়ে ক্লিয়ার হয়ে গেছি আমরা। কোষ পর্দা আমরা শিখে গেলাম, এবার আমরা শিখব কোষ প্রাচীর আমরা শিখে গেলাম, এবার আমরা শিখব কোষ পর্দা। কোষ পর্দাটা কী জিনিস? কোষ পর্দাটা হচ্ছে সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে, কোষ পর্দাটা কি? কোষ পর্দাটা যদি দেখি আমরা, এই যে এটা হলো কোষ পর্দা, এই অংশটা হলো কোষ পর্দা। ঠিক আছে, এই অংশটা যদি কোষ পর্দা হয় তাহলে কোষ পর্দার সংজ্ঞাটা আমরা এখান থেকেই বের করে ফেলতে পারি। এ কী করছে পর্দাটা? বাকি সমস্ত কিছুর উপরে পর্দাটা একটা ছাদের মতো আকার দিয়ে রয়েছে। তো কি লিখব এটার আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? যে সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে, সমস্ত সজীব কোষে যতগুলো পৃথিবীতে সজীব কোষ রয়েছে সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব অর্ধবেদ্য স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা লেমা বলা হয়। তাকে কোষ পর্দা। কী বলছে? সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজম ঘিরে সমস্ত সজীব কোষের কি লিখব? সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে, সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব অর্ধবেদ্য স্থিতিস্থাপক পর্দা থাকে, স্থিতিস্থাপক পর্দা থাকে। সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব অর্ধবেদ্য স্থিতিস্থাপক একটা পর্দা থাকে। তো কি দেখলাম? সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যত পৃথিবীতে সজীব কোষ রয়েছে অবশ্যই সজীব কোষ হতে হবে, নির্জীব কোষ হলে হবে না, সজীব কোষ হতে হবে। সেই সজীব কোষগুলোতে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকবে, ঠিক আছে, সজীব অর্ধভেদ্য, ঠিক আছে, কিছুটা ভেদ করা যাবে এই ধরনের থাকতে হবে, পর্দা থাকতে হবে, স্থিতিস্থাপক পর্দা। ঠিক আছে, সে পর্দা থাকে, তাকে আমরা কোষ পর্দা বলবো। অর্থাৎ সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব অর্ধভেদ্য স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে আমরা কোষ পর্দা বলবো। ঠিক আছে, কোষকে নির্দিষ্ট আকার পেতে সাহায্য করে। এর একটি সুবিধা কি, এর উপযোগিতা? কোষ পর্দার কাজ হচ্ছে কোষ পর্দা কী করে সমস্ত কোষটাকে একটি নির্দিষ্ট আকার দিতে সাহায্য করে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কোষ পর্দা। এখন আমরা শিখব সাইটোপ্লাজম। আমরা কাকে বলবো? সাইটোপ্লাজম আমরা কোন অংশটাকে বলবো? সাইটোপ্লাজম হচ্ছে আমাদের এই অংশটা, এন্ডোপ্লাজম আর একটোপ্লাজম মিলে সাইটোপ্লাজম তৈরি হয়। ঠিক আছে, সাইটোপ্লাজম কোন অংশটা? এন্ডোপ্লাজম। আমরা যদি উপরের পার্টটাকে সরিয়ে দিই তাহলে সহজেই বুঝতে পারবো এন্ডোপ্লাজমটা কী জিনিস। ঠিক আছে, আমি এই অংশটাকে মুছে দিচ্ছি।
কি দেখলাম যে আমরা সাইটোপ্লাজম যে অংশটাকে দেখাবো, এই যে অংশটা, এই অংশটা এবং এই অংশটাকে মিলে আমরা কি করব, এই দুইটা অংশ, একটাকে বলছে অ্যাক্টোপ্লাজম, এটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম, এটা যদি অ্যাক্টোপ্লাজম হয় তাহলে এটা হচ্ছে এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম, ঠিক আছে। এই দুটো অংশ মিলে কি তৈরি করছে, এই দুটো অংশ মিলে কি তৈরি করছে, দুটো মিলে সাইটোপ্লাজম তৈরি করছে, সাইটোপ্লাজম, ঠিক আছে। এই দুটো মিলে সাইটোপ্লাজম তৈরি করছে। তাহলে এই দুইটা অংশ হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, একটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম, একটা হচ্ছে এন্ডোপ্লাজম, দুইটা মিলে সাইটোপ্লাজম তৈরি করছে। নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি অংশকে সাইটোপ্লাজম বলে। অর্থাৎ এই নিউক্লিয়াসটাকে যদি বাদ দিয়ে পুরো পার্টটাকে আমরা সাইটোপ্লাজম হিসেবে বলতে পারি। সাইটোপ্লাজমের একদম ভেতরের একটু অংশ এগুলোকে বলছে এন্ডোপ্লাজম, আর বাইরের যে অংশটা এটাকে বলছে অ্যাক্টোপ্লাজম, ঠিক আছে। এই হলো আমাদের সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি অংশকে সাইটোপ্লাজম বলে। সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষে সাইটোপ্লাজম থাকে। এবার এই সাইটোপ্লাজম কোথায় কোথায় দেখা যাবে, সমস্ত উদ্ভিদ, ঠিক আছে, সমস্ত উদ্ভিদ ও প্রাণীতে, সমস্ত উদ্ভিদ ও প্রাণীতে সাইটোপ্লাজম দেখা যাবে বর্তমান, ঠিক আছে। সমস্ত উদ্ভিদ ও প্রাণীতে সাইটোপ্লাজম লক্ষ্য করা যাবে, ঠিক আছে। এতে 75% জল থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এতে 75% জল থাকবে, 75% জল। দুটো জিনিস আমরা দেখলাম, সাইটোপ্লাজম প্রথমত পুরো কোষের মধ্যে নিউক্লিয়াসটা বাদ দিলে 75% হচ্ছে সাইটোপ্লাজমের জায়গা, এবং সেটা জলীয় পদার্থ হিসেবে থাকে। সমস্ত উদ্ভিদ এবং প্রাণীতে সাইটোপ্লাজম থাকে। হয়ে গেল, এইগুলো আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আশা করি আমরা বুঝতে পেরেছি। সাইটোপ্লাজমের আর কি কাজ রয়েছে, সাইটোপ্লাজমের কাজ যদি দেখি আমরা, এর কাজ কি, সাইটোপ্লাজম কি কাজ করে। সাইটোপ্লাজমের কাজ হলো, যদি কাজ দেখি সাইটোপ্লাজম কি কাজ করে, কোষের বিভিন্ন বিপাকীয় কার্য সম্পন্ন করে, বিপাকীয় কার্য সম্পন্ন করে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কাজ। কোষের কি, সাইটোপ্লাজমের 1 নম্বর কাজ যে কোষের সমস্ত বিপাকীয় কার্য সম্পন্ন করে সাইটোপ্লাজম, ঠিক আছে। রেচন ক্রিয়ায় সাহায্য করে, রেচন ক্রিয়ায় সাহায্য করে। কোথায় সাহায্য করে, রেচন ক্রিয়ায় সাহায্য করে, রেচন ক্রিয়ায় সাহায্য করে। তাহলে দুটো কাজ দেখলাম আমরা সাইটোপ্লাজমের বিপাকীয় কাজগুলোকে সম্পূর্ণ করে এবং রেচন ক্রিয়ায় সাহায্য করে, ঠিক আছে। কোষের ভেতরে রেচন ক্রিয়ার সাহায্যে কি কাজ করে, ভেতরে অপ্রয়োজনীয় বস্তু বের করে দেয়, ভেতরের অপ্রয়োজনীয় বস্তু বের করে দেয়, কি দেখলাম আমরা, সাইটোপ্লাজমের কাজ এক তো বিপাকীয় কার্য সম্পন্ন করে, অন্যদের রেচন ক্রিয়ার সাহায্যে ভেতরে যত অপ্রয়োজনীয় বস্তু রয়েছে অপ্রয়োজনীয় বস্তুগুলোকে বাইরে বের করে দেওয়াই হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। তো আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে মোটামুটি জানলাম যে সাইটোপ্লাজমটা কী জিনিস। সাইটোপ্লাজম সমস্ত কি দেখলাম, সাইটোপ্লাজম হচ্ছে 2 রকমের, অ্যাক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম। নিউক্লিয়াস বা যে প্রায় 75% অংশই
সাইটোপ্লাজমের এই অংশ এবং সেই সাইটোপ্লাজমটা জলীয় পদার্থ হিসেবে থাকে। সমস্ত উদ্ভিদ পানির মধ্যে সাইটোপ্লাজম দেখা যায়। এর কাজ হচ্ছে বিপাকীয় কার্য সম্পন্ন করে রেচন ক্রিয়ার সাহায্যে ভেতরের যত অপ্রয়োজনীয় বস্তু আছে সেগুলো বাইরে বের করে দেওয়া এর একটি কাজ। এইবার আমরা মেইন ইম্পর্টেন্ট জিনিসটি পড়ব, সেটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কী জিনিস সেটা আমরা এখন জানবো। নিউক্লিয়াসটা কী জিনিস? নিউক্লিয়াস হলো কি? নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত সবচেয়ে পর্দাবেষ্টিত সবচেয়ে বড় পর্দা বিশিষ্ট দানাদার বস্তুকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, এবার নিউক্লিয়াসের 4টি পার্ট আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা যদি দেখি, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসে 1টি পার্ট, 2টি পার্ট, 3টি পার্ট, 4টি পার্ট। মানে জলীয় পদার্থ এটা হচ্ছে তার নিউক্লিউলাস, এইটা হচ্ছে নিউক্লিয় জালিকা, এগুলো হচ্ছে সব জালিকা, আর এটা হচ্ছে এর নিউক্লিয় পর্দা। ঠিক আছে, এই 4টা অংশ আমাদেরকে জানতে হবে। এই 4টা হচ্ছে নিউক্লিয়াসের পার্ট। নিউক্লিয়াস 4 প্রকার আমরা জানলাম। কি হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। এই 4টা অংশ আমরা নিউক্লিয়াসে দেখতে পাবো। ঠিক আছে, কোষের যাবতীয় কাজ পরিচালনা নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস শরীরে থেকে বা কোষের মধ্যে নিউক্লিয়াস থেকে কি কাজ করে? সমস্ত কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। সমস্ত কাজ পরিচালনা করা ও নিয়ন্ত্রণ করা। তাহলে কি দেখলাম আমরা? কিসের কাজ? নিউক্লিয়াসের কাজ হচ্ছে সমস্ত কাজকে পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা। কার কাজ? নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যাবতীয় কাজ। কোষের সমস্ত কাজ পরিচালনা করা ও নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াসের প্রধান কাজ। ঠিক আছে, এটি কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, আচ্ছা, প্রধান কাজ বুঝতে গেলাম। এবার আমরা পড়ব নিউক্লিয়াসে সেন্ট্রোজোম পড়ব এবার আমরা সেন্ট্রোজোম। ঠিক আছে, এতটুকু জিনিস আমাদের বোঝা গেল। এবার যেটা পড়ব সেটা হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আমরা কোন অংশটাকে বলবো? এইখানে একটা পার্ট রয়েছে, এই অংশটাকে বলছি আমরা সেন্ট্রোজোম। ঠিক আছে, এটা হচ্ছে কি? এই অংশটা হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম বলবো এই অংশটাকে, সেন্ট্রোজোম। ঠিক আছে, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার নিয়ে সেন্ট্রোজোম ঠিক আছে নিয়ে অংশ। নিউক্লিয়াসের পাশে কি দেখব? নিউক্লিয়াসের কাছে অবস্থিত সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, কি দেখব? সেন্ট্রিওল। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার নিয়ে গঠিত প্রায় গোলাকার অঙ্গাণুকে কি বলা হয়ে থাকে? সেন্ট্রোজোম বলা হয়ে থাকে। প্রায় গোলাকার নিউক্লিয়াসের কাছাকাছি যে অংশটি লক্ষ্য করা যায় সেটাকে আমরা সেন্ট্রোজোম বলবো। ঠিক আছে, সেন্ট্রোজোম হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে প্লাস্টিড নিয়ে কথা বলা, খুবই ইম্পর্টেন্ট। প্লাস্টিড কি? প্লাস্টিড হলো দ্বি-একক পর্দাবেষ্টিত প্লাস্টিড আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এটাকে আমরা প্লাস্টিড বলছি। এটি হলো প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিড আমরা কাকে বলবো? প্লাস্টিড হলো দ্বি-একক পর্দাবেষ্টিত। এটি হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত
যেসব দুইটা একক দ্বারা দুই একক পর্দাবেষ্টিত যেসব অঙ্গাণু উদ্ভিদ কোষের বর্ণ গঠন ও খাদ্য সঞ্চয়ে প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে। উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড কী করে বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ে প্রধান ভূমিকা উদ্ভিদ কোষের বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ের প্রধান ভূমিকা যে অংশটি পালন করে সেটি হলো প্লাস্টিড। ঠিক আছে, এবং প্লাস্টিড হচ্ছে 3 রকমের। কি প্লাস্টিড? একটা হচ্ছে কোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে 3 রকমের। ঠিক আছে, প্লাস্টিড 3 রকমের। 1 নম্বর হলো ক্লোরোপ্লাস্টিড, হচ্ছে। তাহলে আমরা শিখলাম প্লাস্টিড হচ্ছে প্লাস্টিড আমরা কি দেখলাম? প্লাস্টিড হচ্ছে টোটাল 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে 1 নম্বর হলো ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। ঠিক আছে, 2 নম্বর হলো 1 নম্বর হলো ক্লোরোপ্লাস্টিড, 2 নম্বর হলো ক্রোমোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিড। ঠিক আছে, 1 হলো ক্রোমোপ্লাস্টিক আর 3 নম্বর হলো, তাহলে 1 নম্বর দেখলাম ক্লোরোপ্লাস্টিক, 2 নম্বর হলো ক্রোমোপ্লাস্টিক, 3 নম্বর হলো লিউকোপ্লাস্টিক। কি প্লাস্টিড? লিউকোপ্লাস্টিড। তাহলে এই 3 রকমের প্লাস্টিড দেখলাম। 3 রকমের প্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। ঠিক আছে, একটা হলো লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিকের রং সবুজ, ক্লোরোপ্লাস্টিকের রং হলো সবুজ রং, এটা হচ্ছে রঙিন। ক্রোমোপ্লাস্টিক হচ্ছে রঙিন। ঠিক আছে, আর লিউকোপ্লাস্টিক হলো বর্ণহীন। এই হলো প্লাস্টিড। তাহলে আমরা দেখলাম যে প্লাস্টিডটা হচ্ছে দ্বি একক, অর্থাৎ 2টা একক দ্বারা বেষ্টিত। উদ্ভিদের রং এবং উদ্ভিদের বর্ণ গঠন এবং
খাদ্য সঞ্চয়ের প্রধান ভূমিকা পালন করে থাকে প্লাস্টিড উদ্ভিদের জন্য। ঠিক আছে, প্লাস্টিড মানুষের জন্য, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড কী করে উদ্ভিদের খাদ্য সঞ্চয়ে সাহায্য করে থাকে এবং উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে থাকে প্লাস্টিড। এবং প্লাস্টিক 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক সবুজ রঙের হয়ে থাকে, ক্লোরোপ্লাস্টিক রঙিন হয়ে থাকে, লিউকোপ্লাস্টিকের রঙই থাকে না। ঠিক আছে, এবার ক্লোরোপ্লাস্টিকের কাজ কি? ক্লোরোপ্লাস্টিকের কাজ হলো, ক্লোরোপ্লাস্টিকের কাজ কি? এর কাজ ক্লোরোপ্লাস্টিকের কাজ হচ্ছে বর্ণ কী করা? ক্লোরোপ্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টিকের কাজ হলো খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টিক কী করে? খাদ্য তৈরি করে। আর ক্রোমোপ্লাস্টিক ফুল ও ফলের মধ্যে বর্ণের বৈচিত্র্য নিয়ে আসে। ক্রোমোপ্লাস্টিকের কাজ হলো, ঠিক আছে, ক্রোমোপ্লাস্টিকের কাজ কি? ক্রোমোপ্লাস্টিকের কাজ হলো, এর কাজ হলো ফুল ও ফলে বর্ণ তৈরি করা। ফুল ও ফলের বর্ণ তৈরি করা, ক্লোরোপ্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, আর ক্রোমোপ্লাস্টিকের কাজ হচ্ছে ফুল আর ফলের মধ্যে বর্ণ তৈরি করা। ফুল আর ফল যে রয়েছে সেই ফুল আর ফলের মধ্যে বর্ণ নিয়ে আসে, বর্ণের বৈচিত্র্য নিয়ে আসে, বা বর্ণ তৈরি করা বা বর্ণের বৈচিত্র্য নিয়ে আসা। এটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিকের কাজ। আর লিউকোপ্লাস্টিকের কাজ হলো খাদ্য সঞ্চয় করা। এর কাজ হলো খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা হলো এর কাজ, খাদ্য সঞ্চয়। ঠিক আছে, 3টা জিনিস আমরা দেখলাম, অনেকগুলো জিনিস প্লাস্টিক থেকে শিখলাম। কি কি? প্রথম তো দেখলাম যে প্লাস্টিক 3 রকমের হয়, ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক হয় সবুজ রঙের হয়ে থাকে, ক্রোমোপ্লাস্টিক রঙিন হয়ে থাকে, লিউকোপ্লাস্টিকের রঙেই থাকে না। ক্লোরোপ্লাস্টিকের কাজ হলো কি কাজ? ক্লোরোপ্লাস্টিকের কাজ হলো কি কাজ? খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ক্রোমোপ্লাস্টিকের কাজ হচ্ছে ফুল ও ফলের মধ্যে বর্ণের বৈচিত্র্য নিয়ে আসা। আর লিউকোপ্লাস্টিকের কাজও হচ্ছে খাদ্য তৈরি করা। ঠিক আছে, তো এইগুলো প্লাস্টিক নিয়ে কোনো কনফিউশন নেই। এবং প্লাস্টিক কী হচ্ছে? সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে বেশি প্লাস্টিক লক্ষ্য করা যায়, উদ্ভিদ কোষের কাজ করে থাকে। ঠিক আছে, এইবার আমরা যেটা পড়বো সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো এখন। মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা এখন কথা বলবো। মাইটোকন্ড্রিয়া কী জিনিস? মাইটোকন্ড্রিয়া দেখলেই বুঝতে পারবো মাইটোকন্ড্রিয়াটা আমাদের কেন মাইটোকন্ড্রিয়া আমরা পড়বো। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আমরা কেন পড়বো? মাইটোকন্ড্রিয়া আমরা কেন বলবো? আচ্ছা, এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোষ কী জিনিস, কোষ কেমন করে কাজ করে থাকে, এই জিনিসগুলো আজকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই না? তো মাইটোকন্ড্রিয়া কী জিনিস, মাইটোকন্ড্রিয়া কী কাজ করে, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া কীভাবে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ কার মধ্যে লক্ষ্য করা যায়, সব কিছু নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসব। এবং পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। এই ক্লাসের মধ্যে তোমরা যা যা শিখেছো, এখানে যদি কোনো রকম ডাউট বা সন্দেহ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি যেভাবে বলা হয়েছে তোমাদের ডাউট থাকার কথা নয়, যদিও থাকে জানাবে, আমি তার উত্তর দিব। আর তোমরা এই প্রতিটা পয়েন্টই ধরে রাখার চেষ্টা করবে। এখান থেকে কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর প্রশ্ন এখন আসছে আজকাল, খুব গভীরে ছোট ছোট বিষয়কে তুলে ধরছে।
গভীরে পার্ট থেকে, তো তোমরা সেগুলো যত ডিটেলসে পড়বে তত ডিটেলসে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের কাছে ধরা দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম। নমস্কার। পরবর্তী ক্লাস পেতে তোমরা অবশ্যই নিয়মিত আমার চ্যানেলটিতে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, ধন্যবাদ।